আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে কথা বলবো একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে একটি দেশ যেভাবে দাঁড়ায়। এটা হচ্ছে রফুল আলম। আমি বইটা আপনাদের আর একটু ভালো করে দেখাই। বইয়ের নাম হচ্ছে একটি দেশ যেভাবে দাঁড়ায়, রফুল আলম। ওনার বাড়ি চট্টগ্রামে। উনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন। তো ওনার মূলত এই বইটা প্রথম বই। এই বই হয়তো আপনারা অনেকেই পড়েছেন। এই বইটা তিনি অসাধারণ লিখেছেন, অসাধারণ ভালো কথা লিখেছেন এবং হচ্ছে আমার মতো যারা মানুষ আছেন বা দেশের অনেক মানুষই আছেন তাদের মনের কথাগুলো উনি তুলে ধরেছেন। তো এই বইটা যদি আমার কাছে টাকা থাকতো বা যদি আমার সামর্থ্য থাকতো, আমি হচ্ছে দেশের অধিকাংশ মানুষকে এই বইটা ফ্রিতে দিতাম, বা হচ্ছে দেশের একটা অঞ্চলের মানুষকে এই বইটা ফ্রিতে দিতাম। কিন্তু নিহাতি সে সামর্থ্য নাই। তবে এই বই নিয়ে কথা বলতেই পারি। যদিও বইটা অনেক পুরনো এবং লেখকের এটা প্রথম বই হওয়ার কারণে উনি ওনার সমস্ত কিছু নিংড়িয়ে আসলে বইটা লিখেছেন, যার কারণে বইটা খুবই সুন্দর হয়েছে এবং পাঠকের মন জয় করেছে। তো বইটাতে অনেকগুলো অধ্যায় আছে, প্রায় 20টার উপরে বইটার অধ্যায় আছে। তো এই বইয়ের একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে। তো এখানে উনি আলোচনা করেছেন যে পৃথিবীতে বহু দেশ আছে, বিশেষত চীন, তাদের যে ছেলে মেয়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, পড়াশোনার জন্য গিয়েছে, গবেষণার জন্য গিয়েছে বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য গিয়েছে। চীন তাদের সেই সব জনগণকে বা সেই সব শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নেয়। তো আসলে কোনো দেশের শিক্ষার্থী যখন অন্য দেশে গিয়ে পড়াশোনা করে বা সেখানে গবেষণা করে বা সেখান থেকে অন্য কিছু শেখে, সে কিন্তু সহসাই তার নিজ দেশে ফিরতে চায় না। তাকে ফেরাতে হলে সরকারের একটা উদ্যোগ থাকতে হয় বা দেশে এমন একটা কিছু ব্যবস্থা থাকতে হয় যাতে সে কমফোর্ট ফিল করে। তো চীন তার এরকম ট্যালেন্টেড স্টুডেন্টদের ফিরিয়ে নেওয়ার জন্য একটা অনেকগুলো প্রোগ্রাম তারা চালু করে। তো একটা জনপ্রিয় প্রোগ্রামের নাম হচ্ছে 1000 ট্যালেন্টস প্ল্যান, সহস্র মেধাবী অন্বেষণ বা পরিকল্পনা। এইটা হচ্ছে তারা গ্রহণ করে। এই প্রকল্পের মাধ্যমে চীন সরকার সারা পৃথিবীতে যারা চীনা নাগরিক এবং এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আগ্রহী তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার মাধ্যমে তারা চীনে ফেরত আসে এবং তাদের একটা ইন্ডিভিজুয়াল কাজের জন্য বা ইন্ডিভিজুয়াল কোনো একটা বিষয়ের উপর গবেষণার জন্য বিরাট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যেন সে সেটাতে গবেষণা করতে পারে এবং সেটাতে যেন সে আরও ভালো করতে পারে। অবশ্যই এর জন্য তার কী থাকতে হয়, পিএইচডি থাকতে হয়, পোস্ট ডক্টরাল থাকতে হয় বা আরও মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো থাকতে হয়, তাইলেই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। এবং এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর যদি কেউ পাস করে বা হচ্ছে কেউ যদি মনোনীত হয়, তাহলে তার আর্থিক বিষয়টি নিয়ে তার জীবন ধারণ নিয়ে আর কোনো প্রবলেম নাই। সে সেখানে গবেষণা করবে, পাশাপাশি হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সে অ্যাটাচ হয়ে যাবে এবং তার যোগ্যতা অনুযায়ী যে সম্মানী সে সম্মানীটা সে পাবে। তো লেখক এখানে বলতেছেন যে বাংলাদেশ তো আসলে গরিব বলা হলেও সে অর্থে গরিব না। বাংলাদেশে হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের যেসব ছেলেমেয়েরা বিভিন্ন দেশে গিয়েছে পড়াশোনা করতে, পিএইচডি করতে, গবেষণা করতে বা অন্যান্য স্কিল করতে, তাদের কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি এবং তারা কিন্তু নিহাতি কম মেধাবী না অন্য দেশের তুলনায়। আমাদের ছেলেমেয়েরাও মেধাবী। আমরা এইসব মেধাবী ছেলে মেয়েদের যদি ফেরত নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি দেশের কোনো কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের দেশ গবেষণায়, শিক্ষায় সমৃদ্ধ হবে এবং আমরা আরও উন্নতি লাভ করব। তো এইসব পরিকল্পনার জন্য বা এইসব কাজের জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হবে না, শুধুমাত্র সরকারের সৎ একটা উদ্দেশ্য বা পরিকল্পনা দরকার। যদি আমাদের এইসব ছেলে মেয়েদের আমরা যথাযথ সুযোগ দিতে পারি, বিশ্ববিদ্যালয়ে অ্যাটাচ করতে পারি এবং সেখানে যদি তাদেরকে গবেষণা করার সুযোগ দিতে পারি, তাহলে আমাদের দেশ ধীরে ধীরে উন্নতির দিকে লাভ করবে। লেখকের এই অধ্যায়ের শেষের কয়েকটা লাইন আমি একটু পড়ে শোনাতে চাই। লেখক বলতেছেন যে রাষ্ট্র যদি এমন একটি কাজ শুরু করে, তাহলে আগামী 30 বছরে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আমাদের স্বনির্ভরতা অনেক বাড়বে। রাষ্ট্রের সামান্য সৎ উদ্দেশ্য থাকলে এটা সম্ভব, ভালো করেই সম্ভব। সেটা কি হবে কখনো? আপনাদের কাছেও প্রশ্ন থাকলো, বাংলাদেশে কি এরকম কোনো কাজ করা আসলেই সম্ভব?
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।